ডেলি 10-12টা লোক আসতেছে বাংলাদেশ থেকে, যাচ্ছে 10-12 জন বাস। এই কমে যাওয়ার কারণ কি মনে হয়? সেটা এখন দেশের ব্যাপার। আমার সামনেই ঘরঘরিয়া নদী, ছোট্ট নদী, বা জলের যে স্রোত সেটা কিন্তু বেশ ভালোই। এই মুহূর্তে চ্যাংড়াবান্ধাতে আছি, পেছনেই হচ্ছে বর্ডার, আর এটাই হচ্ছে ইমিগ্রেশন অফিস। এখানকার ম্যাক্সিমাম বাড়ি দেখতে পাচ্ছি টিনের বাড়ি। ইন্দিরা মোড় থেকে তুমি জয়গার গাড়ি ধরবা, তো এই বাস যাবে ইন্দিরা মোড়ের উদ্দেশ্যে। সমস্যা হয়ে গেছে, আমি যে বীরপাড়ায় যেতে চাইছি সেই বীরপাড়ায় এই গাড়ি যায় না। এখানে নামিয়ে দিল, এটাই হচ্ছে ফালাকাটা। এই মুহূর্তে বাসে ভিড় দেখো, ঠিকঠাক সোজা হয়ে দাঁড়াতে পারছি না। জিজ্ঞাসা করেছিলাম বীরপাড়া কি একটা না দুটো, সবাই বলছে একটা। ঘরঘরিয়াতে ওই দাদা আমাকে নামিয়ে দেবেন। অসমীয় গান ভেসে আসছে। আর এই দোকানে যাকে দেখতে পাচ্ছি দোকানি হিসেবে, আমার নাম রূপক মদক। এখন ওর সাথে যাচ্ছি ওদের বাড়িতে, ওর গ্রামের বাড়িতে। এটাই হচ্ছে উঠান এই বাড়ির। আর উঠানের ঠিক ওপরে যদি তোমরা দেখো, নিচে হচ্ছে তোরসা নদী দেখতে পাচ্ছ। যে বন্যা হয়েছিল তখন ঘর বাড়ি ভেঙে ধুলিসাৎ হয়ে গেছে, বন্য পশু অনেক ভাইসা আসছিল। কাকুর হোটেলে ভাত খেলাম, হোটেলের ঠিক ব্যাক সাইডে পেছনে সুন্দর একটা নদী। এদিকে তাস খেলা না, গাছ কাটি এই পেশাটা এখানে চলে। হ্যাঁ। কথা হচ্ছে কি, আমাকে যে কোনো একটা কাজ দেন, করি খাবো। পুরুষরা কাজ করলে 500 টাকা নেয়, মহিলারা কাজ করলে 300 টাকা। কখনো আন্দোলন করেননি? না। বসে বসে কি করছেন এখানে? আপনারা এটাকে কি বলেন? লাঙ্গল। বাবারও তো সেরকম একটা ইনকাম নাই। এ বাড়ি করে বাবা, ছেলে কি করবে? খাওয়া দাওয়া আপনার বাড়িতে? মোহাম্মদ আমার তারা খায়, আর যারা আধা কাটা হিন্দু আছে ওরা খায় না। সেটা মানে কি? পেছনেই তো বর্ডার, আমাদের বাংলাদেশ বর্ডার। যাদের ওইদিকে জমি আছে সময়ের আগে যেতেও পারবেন না, আসতেও পারবেন না। ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে সুরে তারপরে আসতে হয়। আলু কি এত ঘন ঘন লাগায়? কাতল আছে, মির্গে আছে। আজকে নয় দাদা কাজ করছে বলে দেখছেন, অন্যদিন কি করেন? অন্যদিন কি করি, বাড়িতে থাকি। কেমন আছেন বলুন? আছি মোটামুটি। ধান তো এবার নাই। কেন? বৃষ্টি নাইও। বাঁদিকে হচ্ছে বর্ডারের রাস্তা, ঠিক তার পাশেই ওনাদের গোরস্থান। ডান দিকে একটা জলাশয় দেখতে পাচ্ছি। বাড়ির রান্না মানে কি মেয়েরা করে না আপনি করেন? আমি করি। এটাই হচ্ছে তামাক পাতা। এখানে আপনি তো মনে হয় সব থেকে বয়স্ক। হ্যাঁ, দেয় না তো সরকারি কাজ। আসেন আসেন, চা খান। চ্যাংড়া বান্দা, চ্যাংড়া ছেলে, কচি ছেলে, ইয়াং ছেলে, সবাই মিলে পান কিনে খাবেন, ঠিক আছে? গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে চ্যাংড়া বান্দাতে আছি। গতকাল সকালে আমি এই হোটেলে উঠেছিলাম, তো আজ আমি এখান থেকে চেক আউট করবো, এখান থেকে বেরোবো। আজকের আমার উদ্দেশ্য জলপাইগুড়ি, কুচবিহারের আর আলিপুরদুয়ারের মোটামুটি একটা মিডিল পোর্শনে জায়গার নাম হচ্ছে বীরপাড়া। তার আগে তোমাদেরকে আজকে সকালে চ্যাংড়াবান্ধার যে বর্ডার আছে, আমি গতকাল গেছিলাম, মানে এর আগের ভিডিওতে বা তার আগের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ওখানে বিএসএফ আমাকে অ্যালাউ করছিলেন না। তো আমি যে রোড দিয়ে গেছিলাম সেটা একটা উল্টো রাস্তা ছিল, ওখানে সব গাড়ি ঘোড়া যাচ্ছিলো, যত এক্সপোর্ট ইম্পোর্টের যে সমস্ত গাড়ি ওদিক দিয়ে যাতায়াত করছিল, ওখান থেকে আমাকে যেতে দিচ্ছিল না। তো পরে আমি জানলাম অন্য একটা রাস্তা আছে, দেখি ওখান থেকে আজকে তোমাদেরকে কিছু দেখাতে পারি কি না চ্যাংড়াবান্ধা বর্ডারের কিছু দৃশ্য। আর শুরুতে তোমাদেরকে একটু দেখাই আমি যে রুমে ছিলাম। রুমটা বেশ ছোটোখাটোর মধ্যে, খারাপ না, ভালো রুম। সিঙ্গেল বেড, এখানে একটা এলইডি টিভি আছে, এখানে চেয়ার টেবিল আছে, ওয়ার্ড্রব আছে, একটা মিরর আছে, এদিকে তো বাথরুম আছে যেমনটা হয়ে থাকে, আর দেখালাম না। তো আমার ব্যাগ পাটরা রেডি, এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। আর এই হোটেলের দাদারা বেশ অনেক ইনফরমেশন পেলাম আপনার থেকে, গতকাল রাতে দিচ্ছিলেন এই দাদারাও। অ্যাকচুয়ালি ইনি আমাকে বলছিলেন এদিকে একটা 3 বিঘা করিডোর আছে, আগে জানতাম বাড়ির আশেপাশে আমার জানা ছিল না। তো দাদা বলছিলেন, তো আমি পরে অবশ্যই আসবো, একদিন দেখাবো। অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো লাগলো। আপনাদের হোটেলের নাম গীতাঞ্জলি না? আচ্ছা, দেবাঞ্জলি। গীতাঞ্জলি করছি, হোটেলের নাম হচ্ছে দেবাঞ্জলি। আপনাদের হোটেল মোটামুটি 24 ঘন্টা 24 আওয়ার্স ওপেন? হ্যাঁ হ্যাঁ, বকশিস। আচ্ছা, বকশিস দাদাদের বকশিস দরকার, বেশি দিলাম না, 100 টাকা 3 জন ভাগ করে নিও। তো এটাই হচ্ছে দেবাঞ্জলি লজ। সময় হয়েছে 10:57। আজকের শুক্রবার দিনকে বর্ডার বন্ধ থাকে, মানে এক্সপোর্ট ইম্পোর্টের যে মানে গাড়িওয়ালার যে সমস্ত কারবারগুলো শুক্রবার করে বন্ধ থাকে। বলছি আমাকে একটু বর্ডারে নামে দেবেন? ধন্যবাদ দাদা। তো এখন এই টোটো করে যাচ্ছি বর্ডার। যদিও আজকের এক্সপোর্ট ইম্পোর্ট যে ট্রাক চলাচলের ব্যাপার সেটা বন্ধ থাকে শুক্রবার বলে আমাকে ওই হোটেলে দাদা বললেন। পাশের যে ইমিগ্রেশন অফিস বা মানি এক্সচেঞ্জ, কারেন্সি এক্সচেঞ্জ যে অফিস, সেগুলো খোলা টোলা আছে, বা মানুষজন শুক্রবারেও যাতায়াত করে থাকেন।
তো দেখি কতটুকু আমি নিজে দেখতে পারি আর তোমাদের সামনে তুলে ধরতে পারি। অবশ্য সঙ্গে থেকে এই মোড়টা ভিআইপি মোড়, সোজা গেলে ট্র্যাক বা গাড়ি ঘোড়ার জন্য বর্ডার। আর যত সমস্ত গাড়ি তারা ওই রোডটাকে ব্যবহার করে, আর মানুষজন গেলে তারা এই রোডটা ব্যবহার করে। সামনেই হচ্ছে এই চ্যাংড়াবান্ধা বাজার। এটা এই চ্যাংড়াবান্ধা বাজার, বিভিন্ন দোকানপাট খুলে গেছে সকাল সকাল, বেশ কিছু দোকানপাট বন্ধ আছে দেখতে পাচ্ছি। আমার ডান দিকেও অনেক দোকানপাট খোলা আছে। তো খুব একটা যে বড় সড়ো মার্কেট বা বাজার এমনটা না। আমি গতকাল সন্ধ্যার সময় এসেছিলাম 8টা নাগাদ, বা তখন দেখেছিলাম মোটামুটি অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছিলো। আর লোকজন মানে মানুষজন তেমন ছিলেন না ওই 8টার সময়। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি পাড়ার ভেতর দিয়ে, আর যেখানকার ম্যাক্সিমাম বাড়ি দেখতে পাচ্ছি টিনের বাড়ি। ইটের দেওয়াল থাকলেও বাট উপরে ছাদ কিন্তু টিনের। এখান থেকে ডান দিক ঘুরে গেল, এখানকার ম্যাক্সিমাম বাড়ি ইটের দেওয়াল আর উপরে কিন্তু টিন, ম্যাক্সিমাম বাড়ি। মিনিট 5-7 জার্নি করে টোটোতে আমরা পৌঁছে গেলাম বর্ডারে। আর এটাই হচ্ছে এখানকার, হ্যাঁ ভেতরে গেলে ভেতরে যাবো না, এটা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মানি এক্সচেঞ্জের অফিস। আর ভেতরের যে ইমিগ্রেশন অফিস হচ্ছে ভেতরে, আর এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে দেখতে পাচ্ছি। যারা ওপার থেকে আসছেন তারা ইমিগ্রেশন কমপ্লিট করে এপারে পৌঁছে এখান থেকে গাড়ি টাড়ি নিয়ে আবার ব্যাক করছেন, ভেতরে যাচ্ছে যার যার গন্তব্যে আর কি। তো ভেতরে ক্যামেরা ট্যামেরা অ্যালাউ করে না এখানেও বললেন। তো একটু দেখে আসি এখন বর্তমান পরিস্থিতি কী। ভেতরে ভিডিও করা নিষেধ, ওদিকে জাস্ট পেছনেই হচ্ছে বর্ডার, আর এটাই হচ্ছে ইমিগ্রেশন অফিস। তো আমি এপাশে দাঁড়িয়েছিলাম, আমাকে এক জওয়ান বললেন ভেতরে চলে যাও, গিয়ে ভেতরে গিয়ে দেখো, ভিডিও করো না। তো যাই হোক, ওখানে ভিডিও করা নিষেধ বলে করলাম না, বললো এখানে করতে পারো যত কিছু ভিডিও। এখানে অ্যালাউ আছে বাট ওদিকে অ্যালাউ নেই। এটাই হচ্ছে বিভিন্ন অফিস টফিস, মানি এক্সচেঞ্জ, তার সাথে সাথে আরও বেশ কিছু জরুরি ভিত্তিক কাজকর্ম এখানে হয়ে থাকে। বিভিন্ন খাবার স্টল দেখতে পাচ্ছি আমার সামনে। আর এরিয়াটা কিন্তু বেশ ভালো, ছাওয়া, বেশ অনেক গাছগাছালি দেখতে পাচ্ছি চারদিকে, আর প্রচুর পরিমাণে অফিস যেখানে মানি এক্সচেঞ্জ হচ্ছে। তো যাই হোক, এটাই ছিল, এটুকুই দেখাতে পারলাম। আর ভেতরে জিজ্ঞাসা করলাম যে ভিডিও করা যাবে কি না, বললো না, এদিকে করো ওদিকে না। তো যাই হোক, এটাই হচ্ছে এখানকার গল্প চ্যাংড়াবান্ধা বর্ডারের। এখন আমি চ্যাংড়াবান্ধা বর্ডারের ঠিক বাইরে যে লোকেশন দেখতে পাচ্ছি এটাই হচ্ছে পার্কিং লোকেশন। আর এখানে অনেক দাদারা কাকুরা আছেন, তারা এইখানকার গাড়িগুলো চালান। এখানে প্রাইভেট নাম্বার দেখতে পাচ্ছি, মানে ভাড়া খাটার গাড়ি সব এগুলো, না কোনো পার্সোনাল কেউ এস্টেট এসে। পার্সোনাল গাড়ি আছে। হ্যাঁ আচ্ছা, তো এখানে এই মুহূর্তে লোকজন কেমন যাওয়া আসা করছে? ডেলি 10-12টা লোক আসতেছে, বাংলাদেশ থেকে যাচ্ছে 20-10-12 জন বাস। 10-12 জন যদি যাওয়া আসা করে, তো এখানে তো প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি। তো আপনাদের পাশাপাশি কাজে আছে, পার্সোনাল কাউন্টারের গাড়ি আছে। আচ্ছা, পার্সোনাল গাড়ি আছে, তা বাদ বাকি আছে মানে ভাড়া খাটার জন্য। তো এখানে সবাই রেগুলার একটা করে সিরিয়াল পান, মানে না এখানে সিরিয়াল কাজে আছে। তাহলে এইখানে মনে করো যারা ভাড়া ধরতে পারে, যারা গাড়ি লাগাতে পারে, ধরুন আপনি অনেক স্মার্ট, অনেক এক্সপার্ট, আপনি যতবার আসছেন একজনকে ছেড়ে আপনি আবার তাকে কনভিন্স করে কাস্টমারকে আপনি আবার নিয়ে চলে গেলেন, ওনারা কিছু করতে পারলেন না, তাহলে ওনাদের কি হবে? ওনাদের সেটা ওনাদের ব্যাপার। না, এটার থেকে যদি ওই সিরিয়াল করা হয় সেটা কি ভালো না সবার? সেটা তো সিরিয়ালটা তো হবে, ভালো হবে, কিন্তু সিরিয়াল হয় না। তো এখন তো লোকজন নাই না। না না, লোক নেই বলেই তো সিরিয়াল হওয়া উচিত। মানে আপনি 1 টাকা কামালেন, ওনারও মানে সুযোগ দেওয়া উচিত কামানোর। কিন্তু উনি যদি কথাবার্তা না বলতে পারেন, মানে কনভিন্স না করতে পারে, এখানে তো সবাই জানে না, তো এটা তো কম পয়সা দূরায় না। এখানে 60% গাড়ি কম পয়সা দূরায়, সিঁড়ি খরচা আছে 1000 টাকা, ভাড়া যায় 1200 টাকা। হ্যাঁ, এগুলোই বলতে হয়তো, কারণ কেমন যাচ্ছে, কেন ওই 2-4 নিয়ে আসবে, ওর কিস্তির গাড়ি আছে। আচ্ছা, এখন কাস্টমার ওপার থেকে মানুষজন আসছে না, আগে কত বছর আগে আসতো বাংলাদেশের লোকজন? বেশি 2-2.5 বছর আগে। 2-2.5 বছর আগে। এই কমে যাওয়ার কারণ কি মনে হয়? সেটা এখন দেশের ব্যাপার। মেন হচ্ছে ভিসা পাচ্ছে না ওরা, বাংলাদেশের মানুষজন ভিসা পাচ্ছে না, তার জন্য এখানে কমে গেছে প্যাসেঞ্জার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ দাদা আপনাদেরকে, ধন্যবাদ। তো যাই হোক, এটাই ছিল এই চ্যাংড়াবান্ধা বর্ডারের ঠিক বাইরের দৃশ্য বা পরিস্থিতি। আর আমি এখন যাব সামনে গিয়ে বাস ধরবো। তো
এনারা আসছেন সম্ভবত বাংলাদেশ থেকে। বর্ডার থেকে চলে এলাম, আসার পরে এরকমই জায়গায় দাঁড়ালাম। আমার হোটেল ঠিক উল্টো দিকে। যে টোটোতে এলাম ওই দাদা আমাকে এখানে নামিয়ে দিল, বললো এখান থেকে ময়নাগুড়ি যাওয়ার বাস পাবো। তো ওখান থেকে আমি বীরপাড়া যেতে চাইছি, ওখান থেকে আবার চেঞ্জ করে যেতে হবে। তো পাশের এই দাদা আমাকে বলছেন এখান থেকে কোথায় গেলে সুবিধা হবে। এইখান থেকে তুমি ইন্দিরা মোড়ে যাবা, হ্যাঁ। ইন্দিরা মোড় থেকে তুমি জয়গার গাড়ি ধরবা। এইখান থেকে ইন্দিরা মোড় 19 কিলোমিটার, 20 টাকা ভাড়া নেবে। ওইখান থেকে তোমার হচ্ছে বীরপাড়া যাবা, বীরপাড়া যেগুলো হচ্ছে জয়গা ডাইরেক্ট গাড়ি গেছে ওগুলোতে উঠবা, একদম ডাইরেক্ট বীরপাড়া। আচ্ছা আচ্ছা। তো যাও এই দাদা আমাকে অনেক ইনফরমেশন দিলেন যাওয়া আসার ব্যাপারে, কোথায় গেলে সুবিধা হবে। তাছাড়া হ্যাঁ। কোনো যদি সমস্যা হয় ভাই ফোন হ্যাঁ। করবি, সমস্যা নেই, নাম্বার তো থাকবে তাই না? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। কি নাম দাদা আপনার? গোলাপ রাশেদ। গোলাপ রাশেদ। তো অনেক ধন্যবাদ আপনাকে দাদা, অনেক থ্যাংক ইউ। টোটো ধরে চলে এলাম বাইপাস মোড়ে। এখান থেকেই বাস ওদিক থেকে আসবে এদিকে ময়নাগুড়ির উদ্দেশ্যে। তো আমি এক্স্যাক্ট ময়নাগুড়িতে যাব না, যাব ইন্দিরা মোড় বলে কোনো একটি জায়গা আছে সামনে, সেখান থেকে আমি বাস নেব বা চেঞ্জ করবো বীরপাড়ার উদ্দেশ্যে। এটা কি ইন্দিরা মোড় যাবে দাদা? ইন্দিরা মোড়। তো এই বাস যাবে ইন্দিরা মোড়ের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি যাবে সোজা শিলিগুড়ি দেখতে পাচ্ছি, বাট আমার যে গন্তব্য সেটা হচ্ছে ইন্দিরা মোড়। তো প্রচুর মানুষজন বা প্যাসেঞ্জার এখান থেকে উঠছেন দেখতে পাচ্ছি। দাদা ইন্দিরা মোড় কতক্ষণ লাগবে এখান থেকে? ইন্দিরা মোড় 10 মিনিট। তো এখানকার বাসের পরিস্থিতি ঠিক এমনই। আর চালক দাদা বললেন 10 মিনিট লাগবে এখান থেকে ইন্দিরা মোড়। মিনিট 15 জার্নি করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম, মানে ইন্দিরা মোড়। এটাই হচ্ছে ইন্দিরা মোড়। পেছন থেকে বাস এলো যেটা চ্যাংড়াবান্ধা, আর আসার পরে এরকমই একটা বাইপাস বা হাই রোড দেখতে পাচ্ছি এমনই। এখান থেকে আমি জয়গাঁওর যাওয়ার বাস ধরবো, আর সেই বাসে উঠে নামবো বীরপাড়া। বেশ বড় সড়ো একটি মোড় এই ইন্দিরা মোড়। এখান থেকেই বাস ধরবো, সম্ভবত ওই বাসটা যায়। এটা কি বীরপাড়া যায়? বীরপাড়া যাবে না? না, বীরপাড়া যাবে না। এই যে ইন্দিরা মোড়, এই মোড়টা বেশ বড় সড়ো, বেশ 3 রাস্তার একটি মোড়। একটা চলে যাচ্ছে ওদিকে, একটা চলে যাচ্ছে আমার ডান দিকে, আর একটা যাচ্ছে আমার বাঁদিকে। তো বেসিক্যালি ডান দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে শিলিগুড়ি কলকাতার ওদিকে, আর আমি এলাম ওদিক থেকে যেটা কুচবিহার মাথাভাঙা বা বাংলাদেশ বর্ডারের দিকে। আর আমার পেছনে চলে যাচ্ছে সেটা হচ্ছে জয়গাঁওর উদ্দেশ্যে, মানে ভুটান যাওয়ার রাস্তা। তার আগে আমার গন্তব্য যেটা হচ্ছে বীরপাড়া। এই দাদা বলেন আর কি। এইদিকে যে ডান সাইডে যে রোডটা গেল এটা সোজা সিকিমে মানে গন্তব্যস্থল। এই ডান দিকের রাস্তাটা, ডান দিকের রাস্তাটা, এদিকে শিলিগুড়ি যেটাকে বলে দার্জিলিং আর কি, যেটা চায়ের জন্য বিখ্যাত আছে। হ্যাঁ। আর এদিকে এই রাস্তাটা যে আছে সেটা হচ্ছে আপনার হচ্ছে এটা বাংলাদেশ অব্দি, যেটা বলে চ্যাংড়াবান্ধা ওই সাইডটা। আর আমরা যে গন্তব্যস্থলে বর্তমান যাব, আমিও তো যাবো ওই জয়গাঁও, ওটা হচ্ছে ভুটান। আমার নাম উত্তম সেন। উত্তম সেন, দুই উত্তম মিলে গেছে। অনেক ধন্যবাদ দাদা, আমিও উত্তম। ঠিক আছে দাদা। যাচ্ছেন কোথায় ওখানে? আমি যাব জয়গাঁতে, আমার বোনের বাড়ি ওখানে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ময়নাগুড়ি, এখানেই। এখানেই আপনার বাড়ি? ও আচ্ছা আচ্ছা। তো আমাদের গন্তব্যে যাওয়ার গাড়ি চলে এসছে, কালকিনি লেখা আছে দেখলাম। যাবে তো এটা বীরপাড়া? তো চেঙ্গিপাড়ায় দাঁড়াবে তো। সরি, এই মুহূর্তে গন্তব্য হচ্ছে বীরপাড়া। আর যার ডিস্টেন্স এখানে দেখতে পাচ্ছি গুগল ম্যাপে 74 কিলোমিটার, সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টার আশেপাশে। তো এই বাসে আপাতত 2 ঘন্টার আশেপাশে বসে থাকতে হবে। সমস্যা হয়ে গেছে, সমস্যা হচ্ছে এটাই, আমি যাচ্ছি বীরপাড়া, এই মুহূর্তে আমার গন্তব্য। তো বীরপাড়া এদিকে দুটো আছে। তো আমি বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করলাম বীরপাড়া যাবো, তো তারা আমাকে এই রুট আমাকে দেখিয়ে দিল আর কি। তো অ্যাকচুয়ালি আমি যে বীরপাড়ায় যেতে চাইছি সেই বীরপাড়ায় এই গাড়ি যায় না, বা এই দিক দিয়ে যায় না, অন্য দিক দিয়ে যেতে হয়। তো আমাকে মাঝখানে আবার নেমে যেতে হবে, সেখান থেকে বাস চেঞ্জ করে আবার অন্য গাড়িতে উঠতে হবে। এখানে দাঁড়ান, ঠিক আছে? গাড়ি এখানেই গাড়ি আছে। এই বাসে করে এলাম, এটাই হচ্ছে ধূপগুড়ি বাস স্ট্যান্ড। বেশ বড় সড়ো বাস স্ট্যান্ড, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমি ভুল করে এই গাড়িতে উঠে গেছিলাম। ও যাচ্ছে জয়গাঁওর দিকে, একটা যে বীরপাড়া আছে সেদিকে যাচ্ছে। তো আমার যে বীরপাড়া বা আমি যেখানে যাব সেটা হচ্ছে আলিপুরদুয়ারের দিকে যেতে বীরপাড়া পরে, সেই বীরপাড়ার উদ্দেশ্যে। যাই হোক, আমাকে বললেন যে এখানে গাড়ি আসবে, আমি এখান থেকেই গাড়ি পাবো। আর ধূপগুড়ি যে বাস স্ট্যান্ডটা বেশ বড় সড়ো বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি। ভেতরে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক প্যাসেঞ্জার মানুষজন এখানে ওয়েট করছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছি আমার সামনে আমাদের যে বাস
সেটা হচ্ছে আমার এদিকে। এটাই হচ্ছে এ পাশের বাস। আর প্রচুর গাড়ি এখানে ঢুকছে দেখতে পাচ্ছি, প্রচুর গাড়ি এখানে ঢুকছে এই ধূপগুড়ি বাস স্ট্যান্ডে। আর ভেতরে দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকটি গাড়ি ওয়েট করছে বা দাঁড়িয়ে আছে ওদিকে। অনেক ধন্যবাদ দাদা। তো দাদা আগের যে বাসের কন্ডাক্টর দাদা, উনি আমাকে নিয়ে এলেন এই বাসের সামনে। আর এই বাসের যিনি ড্রাইভার দাদা আছেন ওনাকে ডিটেলে বলে দিলেন আমি কোথায় যাব, আমাকে কোথায় নামাতে হবে। তো দেখি, ও এ পুরো প্যাক দেখতে পাচ্ছি পুরো বাস। দাদা আমাকে কোথায় নামতে হবে? আচ্ছা ঠিক আছে। এই মুহূর্তে বাসে ভিড় দেখো, পুরো প্যাকটা, ঠিকঠাক সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আর তার মধ্যে এখানকার বাসগুলো এত স্পিডে চলে, এত জার্ক হয়, অনেক সমস্যা হচ্ছে। সোজা হয়ে দাঁড়াতে পারছি না, তার কারণ হচ্ছে একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার সামনে, একবার পেছনে, লাগছে আর কি। এই মুহূর্তে বাসের অবস্থা দেখো, কোথায় চলে গেল ওদিকে। মানে একবার ব্রেক করলে পেছনের মানুষ না হলে দু হাত সামনে চলে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে এখনকার এই বাস জার্নি, সমস্যার মধ্যে। আমার বাস এখানে নামিয়ে দিল, এটাই হচ্ছে ফালাকাটা। তো বললো এখান থেকে সামনে ছোট গাড়ি আছে, সেই গাড়িতে করে আলিপুর বীরপাড়া যেতে পারবো। তো অলরেডি 3-4টে বাস আমার চেঞ্জ হয়ে গেল একটা ভুলের জন্য। এটাই হচ্ছে ফালাকাটা মোড় বেসিক্যালি। এদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, যে রাস্তার মধ্যে প্রচুর টোটো। সামনে এই রোডের পাশে যে প্যারালাল রোড আছে, সার্ভিস রোড, সেখানে দেখতে পাচ্ছি অটো দাঁড়িয়ে আছে প্রচুর পরিমাণে লাইন দিয়ে। আলিপুর বীরপাড়া যাওয়ার গাড়ি কোথা দিয়ে পাবো? আচ্ছা, এখানে কতক্ষণ লাগতে পারে আইডিয়া আছে? 1 ঘন্টা। আচ্ছা ধন্যবাদ দাদা। তো বলছে এখান থেকে আলিপুর যে বীরপাড়া 1 ঘন্টার ডিস্টেন্স। যেখানে নামলাম বাসে করে, কিছুটা হেঁটে আসার পরে এখানে এই ধরনের ছোট গাড়ি আছে। এই গাড়ি যাচ্ছে, যে আপনি যেখানে নামবেন জায়গার নাম কি বললেন? ঘরঘড়িয়া। তো এই ঘরঘড়িয়াতে ওই দাদা আমাকে নামিয়ে দেবেন। ওখান থেকে অন্য কোনো গাড়ি করে আরও যেতে হবে, বললো 15-20 মিটার ডিস্টেন্স। তো ইনি আমাকে নিয়ে যাবেন 1 ঘন্টার ডিস্টেন্স, ওখানে নেমে আরও 15-20 মিনিট ডিস্টেন্স। তো যাই হোক, দাদার গাড়িতে যাচ্ছি। আর সামনেই যাচ্ছি, সামনে উনি দুজন নেন। তো যেহেতু আমার এই এত বড় ব্যাগ আছে, এই ব্যাগের জন্য আরেকজন নিতে পারবেন না। তো আমি ওনাকে বললাম যে আমি ডাবল ভাড়া দেবো, আমি সামনে বসে। প্রচণ্ড ঘিঞ্জি এরিয়া আর কি। আমাদের গাড়ি এখান থেকে ছাড়লো ফালাকাটা থেকে 26-27 কিলোমিটার মতো। 26-27 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা। আর এই মুহূর্তে আমাদের গাড়ির পরিস্থিতি দেখতে পাচ্ছি ঠিক কেমন। আর এই ফালাকাটা আগে ছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে, এখন এটা চলে গেছে আলিপুরদুয়ারে, তাই তো? হ্যাঁ, এই তো মোটামুটি 10-11 বছর হয়েছে। আমি যেদিক দিয়ে হয়ে এলাম আর কি, ওই দিক দিয়ে না এসে আমি যদি চ্যাংরাবান্ধার যেখানে ছিলাম ওখান থেকে যদি মাথা ভাঙা হয়ে যেতাম, মানে যেদিকে এসে ঠিক উল্টো দিকে, তাহলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম, এতক্ষণে পৌঁছে যেতাম আমি যেখানে যেতে চাইছি। বাট ওই হোটেলওয়ালাকে জিজ্ঞাসা করে সে আমাকে ওই জয়গাঁওর গাড়ি ধরার কথা বলেছিল। তারপরে আরও অনেকেই কিন্তু এই রুটটাকে সাজেস্ট করেছিল। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম বীরপাড়া কি একটা না দুটো, সবাই বলছে একটা। তাই ভাবলাম একটা যখন তাহলে যাই এটা দিয়ে। আলটিমেটলি ওটা করতে গিয়ে আমার অনেক সময় লেগে গেল, অনেক ঘুরতে হলো আর কি। আমি যেখানে ছিলাম চ্যাংরাবান্ধা, ওখান থেকে যদি ওই মাথা ভাঙা হয়ে যেতাম তাহলে ঘন্টা দেড়েকের মধ্যে আমি পৌঁছে যেতাম। আর এখানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, আরও 1-1.5 ঘন্টা লাগবে। এখানকার রাস্তা দেখো ঠিক এমনই ভাঙাচোরা রাস্তা দেখতে পাচ্ছি। সম্ভবত রাস্তার কাজ হচ্ছে নাকি পাথর ফেলা আছে, কি ধুলো। বিনা পয়সায় পাউডার এখানকার যে রাস্তা। সামনের গাড়ি এত ধুলো উড়াতে যাচ্ছে, গাড়ি পুরো ধুলো ভর্তি হয়ে গেছে। তারপরে যদিও কাজ তুলে নিয়েছি। আর এই রাস্তার দুধারেই যে সমস্ত গাছপালা দেখতে পাচ্ছ, গাছের পাতাগুলো একেবারে সবুজ হয়ে আছে। বিভিন্ন বড় বড় গাছ তো হয়েইছে। ইভেন আমার আশেপাশে চাষের জমি আছে, মানে ফসল বিভিন্ন চাষাবাদ হয়েছে, সেই সমস্ত গাছের পাতা, মানে ফুলকপি বা বাঁধাকপি দেখলাম আমি, পুরো হলুদ সাদা হয়ে আছে প্রত্যেকটা গাছের পাতা। কী অবস্থা এখানকার রাস্তাঘাট। এই গাছের পাতাগুলো সাদা হয়ে আছে, প্রত্যেকটা গাছের পাতা।
এখানেই 4 লেনের কাজ হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, আর যার জন্য এরকমই কোথাও কোথাও ভাঙা দেখছি। তো ভালো কিছুর জন্য আর কিছুদিন স্যাক্রিফাইস করতে হবে, ধুলো খেতে হবে। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি নিচে হচ্ছে তোরসা নদী, দেখতে পাচ্ছ। এই বর্ষার সময় পুরো জল থাকে তো? একদম বন্যা 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 এইবার তো খুব বিশাল বড় বন্যা হয়েছে। এখানে মানুষজনেরও মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে, খেত খাওয়ার, তারপরে বন্য পশু অনেক ভাইসে আসছিল। দুর্গাপুজোর পরে যে বন্যা হয়েছিল তখন টিভিতে দেখতাম বা নিউজে দেখতাম বা কোনো ইউটিউবে দেখতাম যে পুরো আশপাশের গ্রাম পুরো সব উজাড় হয়ে গেছে, ঘর বাড়ি ভেঙে ধুলিসাৎ হয়ে গেছে। বনের যে সমস্ত পশু তারও ভাসছিল এই নদীতে। তো সেই নদী এই মুহূর্তে পুরো করুণ দশা। ফাইনালি ঘরঘরিয়াতে চলে এলাম। এটাই হচ্ছে ঘরঘরিয়া বাজার বা ঘরঘরিয়া মোড়। ঠিক এমনই দোকানপাট আছে দেখতে পাচ্ছি। এই যে ঘরঘরিয়া, এটা হচ্ছে আলিপুরদুয়ারের মধ্যে পড়ে। আর আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে ডান দিকের রাস্তা ধরে, সেটা আবার কুচবিহারের মধ্যে পড়ে। তো যাই হোক, আমি এখানে খাবো, খুব খিদে পেয়ে গেছে। দাদা ভাত হবে? কাকু হবে? কাকুর হোটেলে ভাত খেলাম। আর হোটেলের ঠিক ব্যাক সাইডে পেছনে সুন্দর একটা নদী, ওই এদিক থেকে এসছে, বাঁ দিক থেকে এসে আবার ওদিকে ঘুরে গেছে, ডান দিকে ঘুরে গেছে, এঁকে বেঁকে চলে গেছে। তো কাকুকে আমি জিজ্ঞাসা করলাম এই নদীর নাম কি, বললো ঘরঘরিয়া নদী। তো এই হচ্ছে ঘরঘরিয়া নদীর সৌন্দর্য, অসাধারণ লাগছে। আর কালী পুজোর আগে এখানে বন্যা হয়েছিল নর্থ বেঙ্গলে, তখন বললো এই যে কুকুরটা দাঁড়িয়ে আছে ঠিক পেছনে ওই যে গাছ, ওই পর্যন্ত এখানে জল এসেছিলো। বাট এখানে ওইভাবে বন্যা টন্যা হয়নি, হয়েছিল ওপারে যে তিস্তা নদী আছে, তিস্তা নদীর ওপারটাতে হয়েছিল। এদিকের লোকজন তাই বললেন আর কি, তাই তো এদিকে বন্যা হয়নি তো তেমন। না এদিকে এবার বন্যা হয়নি। ওই যে মাঝখানে সে সবাই ভেসে গেল না ওইটা ওই দিক দিয়ে হয়েছে নদীর ওপারটাতে। তো এখানকার দোকানপাট ঠিক এমনই, এই যে হোটেল মা লক্ষ্মী হোটেল, আর দোকানের সামনে দুজন বসে আছেন। আপনি দুপুরবেলা এখানে কি করতে এসছেন? বসে আছি, মানে রেগুলার আসেন এখানে? হঠাৎ মরত আসি আমি এখানে। মানে খাওয়া এখানে আমাদের এখানে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর ব্যাপার নেই? ঘুমাই খুব কম, দিনের বেলা ঘুমে ধরে না। তো আপনার কোনো বন্ধু বান্ধব নেই গল্প করা, তাস খেলা? এই যে বন্ধু বান্ধব, তাসটা তো আমি খেলি না, ওগুলা আমরা তাস খেলি না। তাস খেলেন না? এদিকে এই যে আমার এক ভাই আছে, মনে করেন যে এটা আমার দাদা ভাই। আচ্ছা, দাদা ভাইয়ের সম্পর্ক। ও আচ্ছা। তো এখানে কি ম্যাক্সিমাম লোকজন এই দুপুরবেলা অবসর সময় তাস খেলে না কেউ পাড়ার লোকজন? না, এদিকে তাস খেলা না, এখানে কোনো খেলা নাই। আপনার পেশা কি করতেন? আমার পেশা কি, আমার তো কোমর টোমর ভাঙে জায়গায় ব্যবসা করতে হবে। আমার তো ব্যবসা করতে হবে, কোমর ভাঙা, ঠ্যাং ভাঙা। আগে ব্যবসা করতেন, আর আপনি কি করতেন বা করেন? তো ওই যে গাছ কাটি। গাছ কাটি মানে কি গাছ? মিস্ত্রি গাছ, এই যে গাছ যে কোনো গাছ? যে কোনো গাছ, মানে কারোর বাড়িতে গাছ কাটতে হবে, আপনাকে খুঁজতে হবে। হ্যাঁ এই পেশাটা এখানে চলে? হ্যাঁ, মানে রেগুলার কাজ থাকে? অনেক লোক আছে? লোকও আছে, লোকও অনেক আছে। ডেলি 700 টাকা করে হাজিরা দেয়, খাওয়া দাওয়া ওদের, ভাত টাত সব কিছু হয়। 700 টাকা করে মজুরি, তার সাথে সাথে খাওয়া দাওয়া দিতে হয়। আবার লোকাল কাজ করলে মনে করে এমনকি 2000 টাকাও হইতে পারে, এমনকি 1500 টাকাও কাজ করে চলে আসবো এক বেলায়। আচ্ছা, বুঝতে পেরেছি। সেটা তো কন্ট্যাক্ট হয়ে গেল যে গাছ কেটে দেবো, 1 ঘন্টায় কাটুন না 10 ঘন্টায় কাটুন। হ্যাঁ, এইটাই। তো আপনিও দুপুরবেলা এখানে আসেন গল্প আসি করতে? এখানে, আমাদের বাড়ি এখানে। তো কতক্ষণ পরে যাবেন, মানে ফিরবেন বাড়ি? মোটামুটি ধরো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ফিরে যাবো। আচ্ছা, আধা ঘন্টা এখানে বাড়ি ফিরে তারপরে আর আসবো না, একদম বাড়ির মধ্যে ঢুকে যাবো আর আসবো। রাতে কটায় খাওয়া দাওয়া করেন? মোটামুটি 8টা, টিভিটা দেখে খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়েন। সকালে ওঠেন কটায়? মোটামুটি আমি 5টার মধ্যে উঠে পড়ি। এইখানকার ম্যাক্সিমাম লোকের পেশা কি? মনে করো কেউ কৃষিকাজ করছে, কেউ মনে করো গাছ কাটতেছে, কেউ মনে করো ব্যবসা করে খাচ্ছে, এইটুকু। মানে নির্দিষ্ট কিছু নেই, যখন যেটা পাই যখন যেটা পাই ওইটা কর্ম করে খাচ্ছে। কেউ গাড়ি চালাচ্ছে। এই গ্রামের নাম ঘরঘরিয়া? তপসিকাতা ঘরঘরিয়া বাজার। আলিপুরদুয়ার থানার আন্ডারে পড়ে এই ঘরঘরিয়া, তপসি খাতা ঘরঘরিয়া। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে গল্প করার জন্য। তো এই হচ্ছে এই তপসি খাতা ঘরঘরিয়া হাট বা বাজার বা গাড়ি স্ট্যান্ড, যাই বলি না কেন। এখন সময় হচ্ছে 3:18, 3:15 বাজে। এই মুহূর্তে এখানকার পরিবেশ থমথমে, তেমন কোনো লোকজন নেই, মানুষজন নেই। আর এদিকে লোকজন খুব বেশি ওইভাবে আড্ডাও মারেন না। সন্ধ্যা হলেই, সন্ধ্যার হওয়ার আগে তারা বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে 8টা, 8:30, 9টার মধ্যে, ম্যাক্সিমাম 9টার মধ্যে ঘুমিয়ে পড়েন। আবার সকাল সকাল বা ভোর ওনারা উঠে পড়েন। তো যাই হোক, আমি এখানে ওয়েট করছি। আমি যেখানে যেতে চাইছি সেখান থেকে একজন আসছে, আমাকে নিয়ে যাবে। আর কোথায় এসছি, কার বাড়িতে যাচ্ছি, অবশ্যই ডিটেলে জানাবো ভিডিওর পরের দিকে।
ধান চাষ দেখেছো, গম চাষ দেখেছো, বিভিন্ন সবজি চাষ দেখেছো, আরও অন্যান্য অনেক ধরনের চাষবাদ দেখেছো। এখানে একটা চাষ করেছে, মানে রোয়ার কাজ হয়ে গেছে, বপনের কাজ হয়ে গেছে, এরপরে সম্ভবত গাছগাছালি হবে আর কি, বড় সড়ো করে। তো তোমাদেরকে দেখাই যে এমন কী জিনিস এত বকবক করে বললাম আর কি। এই দেখো সামনে আয়রন চাষ হচ্ছে, মানে লোহার চাষ হচ্ছে এখানে, রোপণ বা বপন করা হয়েছে সামনে। আরও 1-1.5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে গাছ। যাই হোক, এটা একটা মজা ছিল, জোক ছিল। আর একটু আগে কাকুর দোকানের পেছনে তোমাদেরকে ঘরঘরিয়া নদী দেখাচ্ছিলাম। তো আমি চলে এসেছি একেবারে ঘরঘরিয়া নদীর কিনারায়। আমার সামনেই ঘরঘরিয়া নদী, ছোট্ট নদী, বাট জলের যে স্রোত সেটা কিন্তু বেশ ভালোই। এখানে দেখো জলের যে আওয়াজ সেটা শুনতে বেশ ভালো লাগছে আমার। ঘরঘরিয়া নদী ঘর 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 শব্দ করতে করতে তার গন্তব্যে বয়ে চলেছে। এই হচ্ছে ঘরঘরিয়া নদী। জানি না এখানে মাছ পাওয়া যায় কিনা এই সমস্ত নদীতে। আর এখানে ব্রিজের কাজ হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। আর 1-1.5 বছরের মধ্যে এই ব্রিজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই জায়গাটা আরও অনেক সুন্দর লাগবে। তো যাই হোক, এই হচ্ছে ঘরঘরিয়া নদী। ওদিকে কয়েকজনকে দেখতে পাচ্ছি স্নান করছে ঘরঘরিয়া নদীতে, ওই যে দূরে ওখানে দেখতে পাচ্ছি। ঘরঘরিয়া হাট, আলিপুরদুয়ার হোটেল। তো সরি, এইখানে এই ঘরঘরিয়াতে 3টে না 4টে হোটেল দেখলাম, যদিও একটাও কোয়ালিটি বেটার করছেন না। কাজ চালাবার মতো ঠিকঠাকই আছে, যেমন আমি কাজ চালালাম। এখানে একটা দোকান আছে, যে দোকানে ভেতর থেকে অসমীয় গান ভেসে আসছে, দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ। কি দোকান দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। সব ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছি এই দোকানের মধ্যে। আর এই দোকানে যাকে দেখতে পাচ্ছি দোকানি হিসেবে, সে হচ্ছে এই ভাই। কি নাম তোমার? আমার নাম রূপম মদক। কি? রূপম মদক। রূপম। রূপম কোন ক্লাসে পড়ে? 10 ক্লাস 10-এ পড়ো। তোমার এটা দোকানটা কি দোকান? স্টেশনারি দোকান। স্টেশনারি দোকান। এখানে তো অনেক কিছু দেখতে পাচ্ছি, স্টেশনারি ছাড়াও তার বাইরের তো জিনিস আছে, সিগারেট, গুটকা, যত বাচ্চাদের খেলার জিনিস, খাবার দাবার সব কিছুই। হ্যাঁ। ও আচ্ছা। তো তোমার ভেতর থেকে যে অসমীয় গান ভেসে আসছে, গান মানে বোঝো নাকি ভালো লাগে বলে শোনো? ভালো লাগার জন্য শুনি। ভালো লাগে বলে শোনো। আচ্ছা আচ্ছা। ও রূপমের যে দোকানটা হচ্ছে ঠিক একেবারে রোডের উপরেই দেখতে পাচ্ছ, মেন রোড, তার পাশেই এখানে দোকান। আর ও বললো স্টেশনারি দ্রব্যাদি এখানে বিক্রি হয়। স্টেশনারি হলো এখানে কিন্তু গুটখা, পান, বিড়ি, সিগারেট, চিপস, বিভিন্ন ধরনের বিস্কিট, কোল্ড ড্রিঙ্ক সব বিক্রি করো নাকি? ওখানে ফ্রিজও আছে দেখতে পাচ্ছি। ভেতরে কে? দিদি? ও আচ্ছা আচ্ছা। ভেতরেও দিদিও আছে। মেনলি এই দোকানটা চালাই কে? আমি আর দাদু। দাদু এখন কোথায় গেছে? আলিপুরে মাল করতে গেছে। ও আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই তোমাকে। অনেকক্ষণ বসে থাকার পর গড়গড়িয়া বাজারে তো এলো আমার ভাই। এখন ওর সাথে যাচ্ছি ওদের বাড়িতে, ওর গ্রামের বাড়িতে। আর ওর সাথে আমার কি সম্পর্ক পরে জানাবো। আর এই মুহূর্তে আমাদের পেছনে যে হাই রোড বা বাইপাস বলে না, হাই রোড বলে, হাই রোড পেছনে, ওখান থেকে আমরা গ্রামের রাস্তা বা পাড়ার রাস্তায় ঢুকলাম। ঠিক এমনই দেখতে পাচ্ছ। এটা ঢালাই করা ছিল নাকি? এটা না পিচের রাস্তা? এটা এরকম ছিল, পিচের ছিল। আচ্ছা, পিচের রাস্তা ছিল, এই বর্তমান ভেঙে গেছে। আর এই রাস্তার ডান দিকে আর বাঁ দিকে প্রচুর ক্ষেত দেখতে পাচ্ছি, মানে এখনও ফাঁকা পড়ে আছে, যদিও এখানে সব আলু চাষ হয়েছে। তো এখন এই ক্যামেরাটা অন করলাম, তার কারণ হচ্ছে উল্টো দিকে যে সূর্যাস্ত হচ্ছে এই মুহূর্তে, সূর্যের যে রক্তিম আভা এই চোখে মুখে এসে পড়ছে বা লাগছে, অসাধারণ লাগছে। কিন্তু দেখে বেশ ভালো লাগলো, তাই ভালো তোমাদের সাথেও শেয়ার করি। ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আমার আসার ছিল আর কি। এই বাড়িতে আমি আজকে রাতে এখানে থাকবো। আর এই যে বাড়ি আছে, মানে এই যে গ্রাম, এই গ্রামের নাম হচ্ছে মরিচ বাড়ি। আর এই যে পাড়া, সেই পাড়ার নাম হচ্ছে খোঁচাবাড়ি হাট, তাই তো? খোঁচাবাড়ি হাট আর মরিচ বাড়ি গ্রাম। কাল সকালে এই আশেপাশে বেশ কয়েকটি গ্রাম ভিজিট করব, সেই সমস্ত গ্রামের মানুষজন, তাদের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো, তাদের পরিস্থিতি বর্তমান কি আছে, কি করে চলছে তাদের জীবনযাপন, সেগুলো কমপ্লিটলি তোমাদের সামনে তুলে ধরবো। আর এই বাড়িতে কার বাড়িতে এসেছি, কেন এসেছি, অনেক প্রশ্ন থাকতে পারে তোমাদের বা আপনাদের। আর সেই সমস্ত প্রশ্নের
উত্তর আগামী পর্বে পেয়ে যাবে। এখন আর এই ভিডিওটি বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা। আর শেষে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, যে বাড়িতে আমি থাকছি সেই বাড়ির ঠিক উঠানে বসে বসে চারপাশের যে প্রকৃতি সেটাকে জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য ভেতরে এলাম আর কি। এই যে হচ্ছে, এটাই হচ্ছে উঠান এই বাড়ির। আর উঠানের ঠিক ওপরে যদি তোমরা দেখো, এদিকে বাঁশ বাগান বা বাঁশ ঝাড়, মানে চারদিকেই বলা যায় বাঁশ ঝাড়ি। আর এখানে বসে বসে শুনতে পাচ্ছিলাম প্রচুর পাখি, ইভেন তোমরাও শুনতে পাচ্ছ প্রচুর পাখির কিচিরমিচির। তো আমি জিজ্ঞাসা করছিলাম এই কিচিরমিচির কতক্ষণ চলে, বলে সারা রাত চলে। তো জানি না এনারা কেমন করে সারা রাত কাটান আর কি ঘুমানোর মধ্যে দিয়ে, যদিও এনারা হ্যাবিচুয়েট হয়ে গেছেন, এনাদের আর বর্তমান কোনো সমস্যা পড়তে হয় না এই আওয়াজের জন্য। যাই হোক, এই বাড়ির প্রচুর সদস্য আছেন আর কি। আগামী পর্বে সবার সাথে আলাপ করাবো, অবশ্য সঙ্গে থেকো আর দেখতে থেকো। এই বাড়ির ভাইপো, তাই তো? তোমার নাম কি? দীপক লোহার। দীপক লোহার। যাই হোক, একজনের সাথে আপাতত আলাপ করালাম। এই কুচবিহার জেলার যে হাটে যাচ্ছে এই মুহূর্তে, খোঁচাবাড়ি হাটে, বলছে ধেমসি শাক। চশমাটা চোখে দেয়। হ্যাঁ, চশমা পরে নেন। আপনার বয়স কত দাদু? 120। 120? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না? আরে বাবা, না করলে কি করে? বর্তমান বয়স মতো 108 কি 9। এই হাটটা 500 বছরের মতো হয়ে গেছে। জগদীন্দ্রনাথ ভূত বাহাদুর ওনারই তৈরি করা এই হাট। এই হাট, উনি ছিল কুচবিহারের মহারাজা। এই বাড়িতেই রাতে ছিলাম। চারপাশ ঘেরা বাড়ি, বাড়ির মাঝখানে এরকম একটা উঠান আছে। সকাল সকাল বেশ কিছু হাঁস চড়ে বেড়াচ্ছে। তো এই সকালবেলার এই গ্রামের দৃশ্য অসাধারণ লাগছে। কিন্তু এটা কি শাক? ঢেমসি শাক। বীরভূমে এই মুদি দোকানকে নটকনের দোকান বলে, কুচবিহারের লোকজন এটাকে গালামাল বলে। কি নাম কি এটার? আমিও জানি না। আপনার বয়স কত হলো? 85। লাফা, আচ্ছা, এটাকে লাপা শাক বলে। লাফা বাঙালির খাদ্যগুলা। রূপাদের মাঠে আলু নিয়ে যাচ্ছিল মন্দিরা, এখান থেকে হোঁচট খেয়ে পড়লো। শ্রমিক মানে পয়সার বিনিময়ে কাজ করবে না এমনি? না না, আমাদের নিজেরই তো।